আসলে একটা সত্যি গল্প বলবো। একটা এমন শহরের কথা যেটা আজ আর কেউ খুঁজে পায় না, যেটা হারিয়ে গেছে পুকুরের তলায় সময়ের গর্ভে। কিন্তু পূর্ণিমার রাতে যখন জল ফেটে ওঠে, সেই পুরনো শহরের ছায়ারা ফিরে আসে। আমি নিজে দেখেছি। হ্যাঁ, আমি নিজে। তখন আমার বয়স কম। গ্রামের ছোট্ট পুকুর পাড়ে খেলাধুলা করতাম সন্ধ্যাবেলা পর্যন্ত। আমাদের গ্রামের নাম ছিল আটঘরিয়া, ফরিদপুরের এক কোনায়। মাটির রাস্তা, ধানের ক্ষেত আর বাঁশঝাড়ের আড়ালে যেন পুরো একটা হারানোর সময় বেঁচে ছিল। কিন্তু আমাদের গ্রামের ঠিক উত্তর পশ্চিম কোণে ছিল একটা অদ্ভুত পুকুর। লোকরা বলতো এই পুকুরটাই নাকি একটা আস্ত শহর ডুবে আছে। পুরোনো বাড়ি, বাজার, মন্দির সবকিছু। কেউ দিনের বেলা সাহস করে পুকুরে নামে না, আর রাতের কথা তো বাদই দিলাম। পুরনো লোকেরা বলতো পূর্ণিমার রাতে পুকুরটা নিজের গল্প বলে। সে বছর শীতে একদিন সন্ধ্যায় দাদু আমাকে পাশে বসে ফিসফিস করে বলেছিল, শোন, এবার পূর্ণিমার রাতে পুকুরের পানি দেখিস, জল ফেটে কি যেন বেরোবে। ভয় পাস না, শুধু মন দিয়ে দেখিস। শহর কখনো চিরদিন ঘুমিয়ে থাকে না। আমি দাদুর কথা শুনে কৌতূহল ভরে গিয়েছিলাম সেখানে। আসলে আমি তখন এসব ভৌতিক কাহিনী খুব মজা পেতাম, ভয় পেতাম, আবার শুনতেও চাইতাম। পূর্বের আকাশে যখন ধীরে ধীরে বিশাল চাঁদ উঠল, পূর্ণিমার রাত ছিল সেটি। পুকুরের জল চাঁদের আলোয় কাঁপছিল। আশেপাশে একদম নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে পুকুরের হালকা ঘেউ ঘেউ। আমি চুপিসারে পুকুর পাড়ে গিয়ে দাঁড়ালাম। পুকুরের জল দেখে মনে হচ্ছিল কেউ যেন তার ভিতর শ্বাস নিচ্ছে। পানি ফুলছে আবার নামছে, ঠিক মানুষের নিঃশ্বাসের মতো। হঠাৎ দেখি পুকুরের মাঝখানে এক জায়গায় বুদবুদ করে জল ফেটে উঠছে, আর সেই ফাটা জায়গা থেকে হালকা নীলচে আলো বেরোচ্ছে। আমি ভয়ে জমে গেলাম, কিন্তু চোখ সরাতে পারলাম না। তারপর জলের ফাটল আরো বড় হলো। ভেতর থেকে যেন কোনো ইটের দেয়াল ভেসে উঠছে। দেখলাম পুরনো একটা দরজা। হ্যাঁ, আস্ত একটা দরজা, কাঠের দরজা। ভেজা শ্যাওলা লেগে আছে তার গায়ে, আর তার উপরে ছিল অদ্ভুত সব লেখা, যেটা আমি জীবনে আগে কোনোদিন দেখিনি। পুকুরের জল টলটল করছে, আর সেই দরজাটা আস্তে আস্তে উপরে উঠে আসছে। চাঁদের আলো সেটা স্পষ্ট দেখলাম। দরজার গায়ে আঁকা আছে শত শত মানুষের মুখ। কেউ কাঁদছে, কেউ ডাকছে, কেউ হাত বাড়িয়ে আছে। আর ঠিক তখনই হালকা বাতাস বয়ে গেল। পুকুর পাড়ের বাঁশঝাড় একসাথে দুলে উঠল। আমার মনে হলো কারা যেন পেছন থেকে ফিস ফিস করে বলছে, ফিরিয়ে দাও, আমাদের ফিরে আসতে দাও। শুধু রাতের বাতাসে হালকা গন্ধ, ভেজা মাটির গন্ধ, আর তার সাথে মিশে থাকা পুরো ধূপের ধোঁয়া। আমি বুঝতে পারলাম আজকের রাত শুধু পুকুরের গল্প না, আজকের রাত হারিয়ে যাওয়া শহরের জেগে ওঠার রাত। তুমি যদি সেই রাতে আমার হৃদয়ের ধূপগুলি শুনতে, তাহলে বুঝতে পারতে। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল আমার, কিন্তু আমি দৌড়াইনি, আমি দাঁড়িয়েছিলাম। কারণ কোনো অদৃশ্য হাত যেন আমাকে ডাকছিল, আমাকে বলছিল, পালাস না, ইতিহাস তোকে ডাকছে। সেই রাতে আমি প্রথমবার পুকুরের জল ফেটে বেরিয়ে আসা ছায়াদের দেখেছিলাম। শত শত ছায়া, তাদের কণ্ঠে ছিল হারানো শহরের কান্না, ভেঙে পড়া বাজারের ব্যথা, ডুবে যাওয়া মন্দিরের নিঃশ্বাস। আর আমি জানতাম এই গল্প আজ রাতেই শেষ হবে না। পূর্ণিমার আলোয় হারানো শহরের ছায়ারা ফিরে এসেছে, আর আমি গ্রামের এক সাধারণ ছেলে আজ সেই ইতিহাসের একজন সাক্ষী হয়ে গেছি। সেই রাতের পরে আমি আর আগের মতো থাকিনি। পূর্ণিমার আলোয় পুকুরের জল ফেটে বেরিয়ে আসা সেই পুরনো দরজা, সেই ছায়ারা আমার ঘুম কেড়ে নিয়েছিল। রাতে চোখ বন্ধ করতেই মনে হতো তারা যেন ফিস ফিস করে আমার কানে বলছে, ফিরিয়ে দাও। পরদিন সকালে আমি দাদুর কাছে ছুটে গেলাম। দাদু তখন উঠোনে বসে পুরনো ধূপ জ্বালাচ্ছিলেন।
সেই ধূপের ছায়া আকাশের দিকে উঠে যাচ্ছিল, যেন অতীতের স্মৃতিকে ছুঁতে চাইছে। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, দাদু, আমি সব দেখেছি। সরি, আমি হাঁপাতে হাঁপাতে বললাম, দাদু, আমি সব দেখেছি। পুকুর ফেটে দরজা উঠেছে, ছায়া বেরিয়েছে। দাদু গভীর চোখে আমার দিকে তাকালেন, মৃদু হেসে বললেন, আমি জানতাম তুই দেখবি, কারণ ইতিহাস কাউকে না কাউকে সাক্ষী করে। আমি গলা শুকিয়ে বললাম, কিন্তু দাদু, ওই পুকুরের ভেতরে কি ছিল? এত বছর ধরে গ্রামের সবাই এই বিষয়ে এত চুপ কেন? দাদু ধীরে ধীরে বলতে শুরু করলেন একটা হারানো শহরের কথা। অনেক অনেক বছর আগের কথা। এই গ্রামের জায়গায় ছিল একটা ব্যস্ত ছোট্ট শহর, কানুপুর। পাকা রাস্তা ছিল না ঠিকই, কিন্তু ব্যবসা ছিল, গান ছিল, মেলা ছিল, উল্লাস ছিল। কানুপুরের কেন্দ্র ছিল এক বিশাল মন্দির। সেই মন্দিরের চারপাশে ছিল দোকান, ঘরবাড়ি, গাছপালা। মানুষেরা শান্তিতে থাকত। কিন্তু হঠাৎ একদিন, এক আশ্চর্য রাত, যখন পূর্ণিমার সাথে মিলেছিল দুর্যোগের ছায়া, আকাশ কালো মেঘে ভরে যায়, বাতাস থেমে যায়, পুকুরের জল ফুলে উঠে শহরকে গ্রাস করে। সবাই দৌড়াচ্ছিল, চিৎকার করছিল, কিন্তু কেউ রক্ষা করেনি। পুরো শহরটা ডুবে গিয়েছিল পুকুরের গভীরে চিরতরে। দাদু থেমে গেলেন একটু, তার চোখের কোণে চিকচিক করছিল জল। তারপর নিচু গলায় বললেন, শুধু মাটি নয়, শুধু জল নয়, শহর ডুবে যাওয়ার সাথে সাথে মানুষের স্বপ্ন, মানুষের কান্নাও চাপা পড়েছিল এই পুকুরের নিচে। আর সেই কান্না এখনো চাঁদের আলোয় ভেসে আসে। আমি স্তব্ধ হয়ে শুনছিলাম। মনে হচ্ছিল চোখের সামনে দেখতে পাচ্ছি সেই কানপুর শহর। রঙিন মেলা বসেছে, দোকানিদের হাঁক ডাক, শিশুদের হাসি, আর তার ঠিক পাশে ভয়ঙ্কর ছায়া নেমে আসছে। পানি ফুলে ফুলে উঠছে, দ্রুত সবকিছু গিলে নিচ্ছে। দাদু আরো বললেন, প্রতি পূর্ণিমায় যখন চাঁদের আলো সবচেয়ে উজ্জ্বল হয়, তখন পুকুরের তলার সেই শহর ছায়ারা জেগে ওঠে আবার। তারা হারানো স্মৃতি খুঁজে, তারা তাদের হারানো বস্তু খুঁজে, তারা মুক্তি চায়। আমি চুপ করেছিলাম, শরীরের লোম দাঁড়িয়ে গিয়েছিল। মন বলছিল, এই রহস্যের ভিতরে ঢুকে গেলে আর ফেরা যাবে না। কিন্তু কৌতূহল, ভয় আর কৌতূহলের মিশ্রণে আমি সিদ্ধান্ত নিলাম, আমি জানবো, আমি দেখবো, আমি শুনবো হারিয়ে যাওয়া শহরের কান্না। তুমি যদি সেদিন আমার চোখে চোখ রাখতে, বুঝতে পারতে কোন এক অদৃশ্য শক্তি আমার কাঁধে হাত রেখেছিল, বলেছিল, তুমি আমাদের গল্পের নতুন প্রহরী। আর সেই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছিল, আমি চুপচাপ বেরিয়ে পড়লাম পুকুরের দিকে। পূর্ণিমার আলোয় জেগে উঠেছিল হারিয়ে যাওয়া শহরের ছায়ারা, আর আমি ছিলাম তাদের সাক্ষী। তোমাকে আজ বলবো সেই রাতের কথা, যখন আমি প্রথমবার অনুভব করেছিলাম সত্যি পুকুরের নিচে একটা হারানো শহর ঘুমিয়ে আছে। না, শুধু ঘুমিয়ে না, ওরা অপেক্ষা করছে, জেগে উঠতে যাচ্ছে, ডাকছে, আমাদের মতো জীবিত মানুষদের ডাকছে তারা। সেই রাতে আমি চুপচাপ পুকুর পাড়ে চলে গিয়েছিলাম। পেছনে গ্রামের আলো মিটিমিটি করছে। পুকুরের সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল আমি একা নই, কেউ যেন আমার পেছনে আসছে, কেউ যেন নিঃশ্বাস নিচ্ছে আমার কানের পাশে। কিন্তু পিছনে তাকাইনি, কারণ দাদু শিখিয়েছিলেন, অদৃশ্য জগতের দিকে কখনো পিছনে তাকাবি না, সামনে যা দেখবি মন দিয়ে দেখ। পুকুরের জল এত চুপচাপ ছিল যেন সময় থেমে গেছে। চাঁদের আলোয় সেই কালো জল চিকচিক করছিল। জল যা কিছু একটা ঢেকে রেখেছে বছরের পর বছর ধরে, সেই জল। ভয় আর কৌতূহলের মাঝামাঝি একটা অনুভূতি নিয়ে আমি হাঁটু গেড়ে বসলাম পুকুর পাড়ে। হঠাৎই মনে হলো পুকুরের গভীর থেকে হালকা বুদবুদ আওয়াজ আসছে। আমি মন দিয়ে শুনতে লাগলাম। সেই আওয়াজের মধ্যে স্পষ্ট একটা শব্দ উঠল,
কান্না, শত শত কণ্ঠস্বরে মিশে থাকা কান্না। আর তখন জলের ভিতর হালকা নড়াচড়া শুরু হলো। আমি চোখ মেলে তাকিয়ে দেখি পুকুরের জল থেকে ভেসে আসছে অদ্ভুত ছায়ার মতো কিছু জিনিস। ছোট ছোট ইটের টুকরো, মাটির পাত্র, কাঠের চৌকাঠের ভাঙা অংশ, সব মিলিয়ে মনে হচ্ছিল কেউ একটা আস্ত শহর গুড়িয়ে ভেতরে ফেলে রেখেছিল, এখন তা ফেরত আসতে চাইছে। তারপর তারপর আমি স্পষ্ট দেখতে পেলাম পুকুরের মাঝখানে একটা বিশাল মন্দিরের চূড়া ভেসে উঠছে। চাঁদের আলোয় মন্দিরের ভাঙা গম্বুজ চিকচিক করছে, আর সেই গম্বুজের চারপাশে অনেক ছায়ামূর্তি। তারা জলে হেঁটে বেড়াচ্ছে, তাদের কারো হাতে প্রদীপ, কারো হাতে ফুলের মালা, আর কারো চোখে শুধু অগাধ শূন্যতা। আমি তখনও দাঁড়িয়েছিলাম জমে থাকা পায়ের উপর। মনে হচ্ছিল এই মানুষগুলো আমায় দেখছে, আমাকে চিনছে, আমাকে কিছু বলতে চাইছে। তখনই শুনলাম এক পুরনো ম্লান কণ্ঠ, তুমি আমাদের দেখছো, তুমি আমাদের কথা শুনছো, এখন তুমি আমাদের স্মৃতির রক্ষক। আমি ভয়ে কাঁপছিলাম, কিন্তু পালাইনি, কারণ জানতাম যদি এই স্মৃতি হারিয়ে যায় তাহলে গ্রাম, মানুষ, মাটি সবকিছু একদিন অদৃশ্য হয়ে যাবে। তখন মন্দিরের সামনে একটা দরজা দেখা গেল, এক বিশাল পুরনো দরজা, একদম সেই দরজার মতো যা আমি পূর্ণিমা রাতে পুকুরের জলে ভেসে উঠতে দেখেছিলাম। দরজার গায়ে বড় বড় করে খোদাই করা, কিছু বোঝা যাচ্ছে না, কিন্তু একটা জিনিস পরিষ্কার, এই দরজা খুললেই পুরনো শহরের আসল গল্প খুলে যাবে, আর হয়তো ভয়ঙ্কর কিছু মুক্তিও পাবে। আমি হঠাৎ অনুভব করলাম জল মাটিতে ছুঁয়ে যাচ্ছে আমার পা, পুকুরের জল ধীরে ধীরে বাড়ছে, কেউ যেন হাত বাড়িয়ে বলছে, এদিকে এসো, এসো স্মৃতির শহরে এসো। আমি এক পা এগিয়ে গেলাম, তারপর আরেক পা। জল হাঁটু ছুঁয়ে ফেলছে, ঠান্ডা হিমশীতল। হঠাৎ পিছন থেকে মিতার গলা শুনলাম, কাপা গলায় ডাকছে, ভাইয়া ফিরে আয়, এরা তো জীবিত নয়। আমি মুহূর্তের জন্য থেমে গেলাম। চাদর আলোয় দেখলাম পুকুরের গভীরে দাঁড়িয়ে থাকা ছায়ামূর্তিরা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসছে। তাদের মুখে একটা মিনতির ছায়া, একটা গভীর আকুতি। আমি জানতাম আমাকে সিদ্ধান্ত নিতে হবে, ফিরবো নাকি এগিয়ে যাবো অতীতের হারিয়ে যাওয়া শহরে। সেদিন আমি পেছনে ফিরিনি, আমি এগিয়েছিলাম পুরনো শহরের ছায়ার দিকে। শোনো, সেদিন যখন আমি পুকুরের গভীর জলে পা বাড়ালাম তখনই আমি বুঝেছিলাম ফেরার রাস্তা আর নেই। আমি হারিয়ে যাচ্ছিলাম হারানো শহরের ভিতরে। জল ঠান্ডা কিন্তু অদ্ভুত ভাবে নরম, মাটির গন্ধ, ধূপের পুরনো গন্ধে মিশে আছে সেই জলে। চাঁদের আলোয় কাঁপতে থাকা পুকুর যেন ধীরে ধীরে আমাকে টেনে নিচ্ছিল অতীতের দিকে। 5 কদম, 10 কদম, তারপর আমি যেন কোনো দৃশ্যপটের মধ্যে ঢুকে গেলাম। কোথাও কোনো পুকুর নেই, চারপাশে দাঁড়িয়ে আছে ধ্বংসপ্রাপ্ত বাড়ি, টিনের চালা, মাটির ইটের প্রাচীর, আর রাস্তার দুই পাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভাঙা দোকানের ছাউনি। আমি বুঝে গেলাম এটাই হারানো শহর, কানুপুর। কিন্তু সবকিছু যেন অস্বাভাবিকভাবে নিস্তব্ধ, একটা শব্দও নেই, শুধু হালকা বাতাস বয়ে যাচ্ছে, যেন কেউ ধীরে ধীরে নিঃশ্বাস নিচ্ছে। আমি হাঁটতে হাঁটতে একটা পুরনো গলির মধ্যে গেলাম, কাদামাটির রাস্তা, পায়ের নিচে হালকা ছোপ ছোপ জল। ঠিক তখন আমি টের পেলাম কেউ আমার পিছনে হাঁটছে, ধীরে নিঃশব্দে। আমি পেছনে তাকালাম না, দাদুর কথা মনে পড়ে গেল, যদি ছায়া ডাকে সরাসরি তাকাবি না, ছায়ারা মনে করে তখন তুই তাদের জগতে চলে এসেছিস। আমি হাঁটতে থাকলাম, কিন্তু কানে আসছিল স্পষ্ট শব্দ, ভিজে পায়ের ছপ আওয়াজ আমার ঠিক পেছনে। একসময় মনে হলো পেছন থেকে কেউ ফিসফিস করে বলছে, এখন দেখবি আমরা কেমন ছিলাম। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না, পেছন ফিরলাম, আর তখনই আমি দেখলাম প্রথম ছায়া। একজন বুড়ো মানুষ দাঁড়িয়ে ছিল পেছনে, তার গায়ে ছেঁড়া জামা,
ভেজা গামছা। চোখ দুটো ছিল ফাঁপা, যেন দুটো শূন্য গর্ত। মুখে কোনো শব্দ নেই, কিন্তু পুরো শরীর জুড়ে একটা বিরাট ব্যথার অনুভব ছিল। সে ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল, কিছু দেখাতে চাই যেন। আমি সাহস করে সামনে এগিয়ে গেলাম। সে দেখালো রাস্তার একপাশে ভাঙা একটা মাটির মন্দির। মন্দিরের ভিতর মাটির মূর্তি, মাথার এক পাশ ভেঙে পড়েছে, আর মন্দিরের দেয়ালে আঁকা পুরোনো ছবিগুলো ছিল অর্ধেক মুছে যাওয়া জলে। ছায়ামূর্তি ফিস ফিস করে বলল, আমরা এখানে পুজো করতাম, আমরা গান গাইতাম, আমরা বেঁচে ছিলাম। তার কণ্ঠে ছিল না কোনো রাগ, ছিল শুধু গভীর শোক। আমি চুপ করেছিলাম, হৃদয়ের ভিতরে কোথাও যেন ব্যথা অনুভব করছিলাম। ভাঙা মন্দির, ভাঙা স্বপ্ন, একটা পুরো শহরের হারিয়ে যাওয়া জীবনের চিহ্ন। হঠাৎ করে সেই ছায়া ধীরে ধীরে মিলে গেল বাতাসে। শুধু তার কথাগুলো রয়ে গেল যেন কানে। আমাদের কথা কেউ মনে রাখে না। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম ভাঙা মন্দিরের সামনে। শুধু পুকুরের গন্ধ ভেজা বাতাসে মিশে থাকা কান্নার সুর শুনছিলাম। জানি না কতক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু তখনই সিদ্ধান্ত নিলাম আমি হারানো শহরের গল্প লিখে রাখবো। আমি ছায়াদের কথা ভুলবো না, আমি হব তাদের স্মৃতির পাহারাদার। কারণ কেউ যদি হারিয়ে যাওয়া মানুষের কথা মনে রাখে, তবেই তারা সত্যিকার অর্থে মুক্তি পায়। আর সেই মুক্তির সন্ধানে আমি এগিয়ে চললাম কানপুর শহরের গলির ভেতর, হারিয়ে যাওয়া ছায়াদের দিকে। শোনো, সে রাতে আমি আর একা ছিলাম না। পুরনো কানপুর শহর, যা এত বছর পুকুরের নিচে ঘুমিয়েছিল, এখন ধীরে ধীরে জেগে উঠেছিল আমার চারপাশে। আমি দেখছিলাম ভাঙা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মানুষ, পুরনো দোকানের ভাঙা কাঠের দরজা ঠেলছে অদৃশ্য হাত, ভাঙা মন্দিরের সামনে কেউ নিঃশব্দে প্রদীপ জ্বালানোর চেষ্টা করছে, আর বাতাসে ভেসে আছে এক বিষণ্ণ সুর, যেন হারিয়ে যাওয়ার সময়ের আহাজারি। আমি হাঁটতে হাঁটতে শহরের মাঝখানে একটা খোলা মাঠের মতো জায়গায় পৌঁছালাম। পুরোনো দিনের মেলার মাঠ, এখন শুধু ভাঙা খুঁটি, ছেঁড়া প্যান্ডেলের দাগ আর ছাইয়ের গন্ধ। কিন্তু তখন চাঁদের আলোয় ধীরে ধীরে ওই ছায়ারা জড়ো হতে লাগলো। শত শত ছায়া, ছোট শিশু, তরুণ যুবক, মেয়েরা, বৃদ্ধ, দোকানদার, পুরোহিত, সবাই যেন জল থেকে উঠে এসে মাঠে দাঁড়ালো। তাদের কারো হাতে প্রদীপের আলো, কারো হাতে ভাঙা পুতুল, কারো হাতে শুকনো ফুলের মালা। আমি দাঁড়িয়ে থাকলাম নিঃশব্দ, নিষ্পন্দ, কারণ তখন বুঝতে পারছিলাম আমি একটা শহরের প্রেতাত্মাদের নয়, বরং হারিয়ে যাওয়া স্বপ্নের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছি। একজন ছায়ামূর্তি এগিয়ে এসে আমার সামনে দাঁড়ালো। মহিলা, গায়ে পুরনো নকশার শাড়ি, কাঁধে জল ভরা কলস, মুখে অদ্ভুত নির্লিপ্ত, চোখে করুণ প্রশ্ন। তিনি ফিসফিস করে বললেন, তুমি কি আমাদের শহর ফিরিয়ে দিতে পারবে? আমি নিঃশ্বাস আটকে বললাম, আমি তো তোমাদের জন্য কিছু করতে জানি না। তিনি মৃদু হেসে বললেন, শুধু আমাদের কথা মনে রাখো, আমাদের হাসি, কান্না, ভালোবাসা, এগুলো মনে রাখো। যেদিন মানুষ আমাদের পুরোপুরি ভুলে যাবে, সেদিন আমরা সত্যি হারিয়ে যাব। শুধু বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো। একটা হারিয়ে যাওয়া শহরের সর্বশেষ আশা কেবল মনে রাখার ভিতরেই টিকে আছে। আমি মৃদু গলায় বললাম, আমি কথা দিচ্ছি, তোমাদের কথা আমি মনে রাখবো। আমি শুনবো, লিখবো, বলবো, বলতে দেবো না। ঠিক তখন পুরো মাঠে হালকা ঝিরঝিরে আলো ছড়িয়ে পড়লো। ছায়াগুলো ম্লান আলোয় একসাথে মাথা নত করলো, আর বাতাসে এক মিষ্টি বিষণ্ণ সুর ভেসে এলো, যেন পুকুরে তোলার শহর খুশিতে উদ্ভাসিত হয়ে উঠেছে। কিন্তু হঠাৎ দূরের দিক থেকে একটা গর্জন এলো, জলের গর্জন। পুকুরের ফাটা জায়গা আবার চওড়া হচ্ছে, পানির ফাঁক দিয়ে অন্ধকার মেঘের মতো কিছু আসছে। আমি দেখলাম, না, এবার ছায়ারা না, এবার আসছে কিছু ভয়ঙ্কর। ভয়, অভিশাপ আর প্রতিশোধের ছায়া। ছায়াদের ভিতরে কাঁপন শুরু হলো। তারা ফিসফিস করে বলল, ওরা আসছে,
যারা হারিয়ে গিয়েছিল রাগ আর হিংসায়, ওরা শান্তি চায় না, ওরা ধ্বংস চায়। পালাও। আমি পিছন ফিরে তাকালাম। শত শত ছায়ার দল মাঠ ছেড়ে পুকুরের দিকে ছুটছে, আর দূর থেকে আসছে গা শিউরে ওঠা কালো ছায়ার ঢল। শোনো, সেদিন আমি প্রথমবার জানলাম সব হারিয়ে যাওয়া স্মৃতি ভালো নয়। কিছু হারিয়ে যাওয়া দুঃস্বপ্ন আবার জাগতে পারে, আর সেই দুঃস্বপ্নের সাথে লড়াই করতে হলে ভয়কে জয় করতে হয়। আমি পায়ে পায়ে এগিয়ে গেলাম, কিন্তু জানতাম আজ রাত শেষ হবে না সহজে। পুরনো শহর এখন জেগে উঠেছে, আর তার ভিতর ঘাপটি মেরে বসে আছে ভয়ঙ্কর ছায়ারা। সেদিন রাতটা আর কোনো সাধারণ রাত ছিল না। পূর্ণিমার আলোয় পুরো গ্রাম, পুরো মাঠ, সবকিছু কেমন যেন অন্যরকম হয়ে গিয়েছিল। পুকুরের তলা ফেটে উঠে আসা ছায়ারা তখন পালাতে লাগলো। তখন আমি বুঝলাম সত্যিকারের বিপদ এখন আসছে। কালো ছায়ার ঢল এগিয়ে আসছিল আমাদের দিকে। তাদের রূপ ঠিক মানুষের মতো নয়, ভাঙা মুখ, কাটা হাত, গলে যাওয়া শরীর। তাদের চোখে ছিল কেবল একটাই অনুভূতি, অপরিসীম ক্ষোভ। আমি দাঁড়িয়েছিলাম জমে যাওয়া পায়ের উপর। গলার শব্দ বেরোচ্ছে না, মনের ভিতর শুধু একটা কথা বাজছিল, পালাও, এখনই পালাও। কিন্তু সেই মুহূর্তে মাঠের মাঝখানে দাঁড়িয়ে থাকা কিছু ভালো ছায়া এগিয়ে এলো আমার কাছে। তারা বলল, ভয় পাস না, তুই আমাদের কথা মনে রেখেছিস, তোর ভেতরে এখন আমাদের শক্তি আছে। আমি চমকে তাকালাম। তাদের চারপাশে হালকা নীলচে আলো জল জল করছিল। তারা যেন পুকুরের স্মৃতি, শহরের ভালোবাসা নিয়ে গড়ে উঠেছে, আর সেই ভালোবাসাই ছিল আমার রক্ষা কবচ। তারা বলল, ওরা যারা হারিয়ে গিয়েছিল ক্রোধ আর হিংসায়, তারা চাইবে সবকিছু ধ্বংস করতে। কিন্তু তুই যদি আমাদের স্মৃতি টিকিয়ে রাখতে পারিস, তুই যদি বিশ্বাস করিস ভালোবাসার শক্তিতে, তাহলে ওদের থামানো যাবে। আমি দম নিয়ে দৃঢ় হলাম। মাটিতে পড়ে থাকা একটা ভাঙা মাটির প্রদীপ হাতে তুলে নিলাম। তারপর নিঃশব্দে দৌড় দিলাম মাঠের কেন্দ্রের দিকে, যেখানে পুরনো মন্দিরের ছায়া দাঁড়িয়ে ছিল এখনো। আমার মনে হচ্ছিল যেন মন্দিরটাই পুরো শহরের হৃদয়। যদি আমি মন্দিরের ভিতর আলো জ্বালতে পারি, তবে ছায়াগুলো নিশ্চয়ই থামবে। পিছনে শুনছিলাম কালো ছায়ার দল গর্জে উঠছে, মাটিতে চাপড়াচ্ছে, চারপাশে বাতাস ভারী হয়ে উঠছে। শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে গেছে ভয়, কিন্তু পা থামাইনি। মন্দিরের কাছে পৌঁছে হাঁপাতে হাঁপাতে প্রদীপে আগুন জ্বালালাম। পুরনো মাটির পাত্র থেকে হালকা হলুদ আলো ছড়িয়ে পড়লো চারিদিকে। আর তখন এক অদ্ভুত ঘটনা ঘটলো। কালো ছায়াগুলো হঠাৎ থমকে গেল। তারা গর্জন বন্ধ করে দিল। তারা যেন সেই ছোট মাটির প্রদীপের আলো দেখে কাঁপতে শুরু করলো। আলো ছড়িয়ে ছড়িয়ে তাদের ভেতরে অন্ধকার ভেঙে ফেলছিল। তাদের ফাটল ধরা শরীর থেকে ধোঁয়া বেরিয়ে যাচ্ছিল। তারা ছটফট করছিল, ছুটছিল, কিন্তু পালাতে পারছিল না। আমি দাঁড়িয়েছিলাম মন্দিরের সামনে, হাতে জ্বলন্ত প্রদীপ। পেছনে ছিল শহরের ভালো ছায়াগুলো। তারা মৃদু কণ্ঠে গান গাইতে শুরু করলো, এক পুরনো শোকগাথা, হারিয়ে যাওয়া শহরের গান, ভালোবাসার, স্মৃতির, ঘরের গান। শুনে আমার বুকের ভিতর অদ্ভুত এক শক্তি তৈরি হলো। মনে হচ্ছিল এই গান, এই আলো, সবকিছু মিলে সত্যিকারের শক্তি জেগে উঠেছে। ভয় আর ক্ষোভের বিরুদ্ধে ভালোবাসা দাঁড়িয়ে গেছে। শেষ পর্যন্ত কালো ছায়াগুলো হাল ছেড়ে দিল। তারা ধীরে ধীরে ভেঙে পড়লো মাঠের মাটিতে, জলের মতো মিশে গেল বাতাসে, তাদের ফিসফিসানি মিলে গেল চিরতরে। আর তখন মনে হলো পুরো শহর একটা দীর্ঘ প্রশান্ত নিঃশ্বাস ফেললো। পুকুরের জল থেমে গেল, হাওয়ার গন্ধ বদলে গেল, মাটির ভেজা ঘ্রাণ ফিরে এলো। পূর্ণিমার আলো যেন আরো উজ্জ্বল হয়ে উঠলো। আর আমি বুঝলাম আজকের এই রাত, আজকের এই যুদ্ধ সত্যি শেষ হলো। কিন্তু মনে মনে জানতাম এই যুদ্ধের মূল দাম এখনো পরিশোধ করা বাকি।
কারণ ইতিহাস কখনো চুপ করে বসে থাকে না, ওটা অপেক্ষা করে, মনে রাখে, আর সময় মতো ফিরে আসে। আমি অপেক্ষা করছিলাম পরবর্তী আহ্বানের জন্য। সেই রাতে যখন পুরো শহর নিস্তব্ধ হয়ে গিয়েছিল, আমার মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে গেছে। কালো ছায়ারা ফিরে গেছে বাতাসে, পুকুরের জল শান্ত, মাটির ঘ্রাণে ভরে আছে পুরো গ্রাম। কিন্তু আসল সত্যি তখনও সামনে আসেনি। পুকুরের ভেতর মন্দিরের ভাঙা চূড়ার নিচে তখনও চাপা পড়েছিল এক পুরনো অভিশাপ, এমন এক ইতিহাস যা শুধু শহরটাকেই ডুবিয়ে দেয়নি, মাটির গভীরে মিশিয়ে দিয়েছিল শত শত মানুষের কান্না, স্বপ্ন আর অপরাধ। আমি একা দাঁড়িয়েছিলাম মন্দিরের সিঁড়ির সামনে, হালকা বাতাসে মাটির প্রদীপে আলো কাঁপছিল। এই আলোয় মন্দিরের দেয়ালে ছায়া ভেসে উঠল কিছু অদ্ভুত প্রতিচ্ছবি। পুরুষদের হাতে লাঠি, দৌড়ে যাওয়া, নারীদের আর্তনাদ, শিশুদের কাঁধে কাঁধ রেখে দাঁড়িয়ে থাকা, এসবের চিত্র। মনে হচ্ছিল এই দেয়ালে নিজের ভিতর আটকে রাখা ইতিহাস আজ প্রকাশ করতে চাইছে সে। হঠাৎ মাটির তলা থেকে একটা ঘন শব্দ এলো, ধীরে ধীরে, মৃদু গুঞ্জনের মতো। মাটির নিচে কিছু যেন নড়ছে, কিছু যেন উঠে আসতে চাইছে। আমি পেছনে তাকালাম, ভালো ছায়াগুলো থমকে দাঁড়িয়েছে। তারা ফিসফিস করছিল, কিন্তু কোনো শব্দ বের হচ্ছিল না। তাদের চোখের ভাষা বলছিল সাবধান। মাটির ফাটল চড়া হচ্ছিল। একসময় ছোট্ট একটা ফাটল তৈরি হলো মন্দিরের চূড়ার গোড়ায়। সেই ফাটল দিয়ে বেরিয়ে এলো এক জীর্ণ কুড়াল, ভাঙা, মরিচা ধরা, রক্ত মাখা এক পুরনো কুড়াল। আমি ঠান্ডা হয়ে গেলাম। দাদু একবার বলেছিলেন, কামিপুর শহর শুধু প্লাবনে হারায়নি, হারিয়েছে নিজেদের হাতের রক্তে। আমি তখন বুঝলাম, এখানে শুধু প্রকৃতির অভিশাপ ছিল না, মানুষের পাপও ছিল। ভাই ভাইকে হত্যা করেছিল, লোভের জন্য, জমির জন্য, সোনার জন্য। শহর নিজেই নিজের কবর খুঁড়েছিল, আর সেই পাপ আজও মাটির তলায় ঘুমাচ্ছিল, পূর্ণিমার রাতে আবার জেগে ওঠার জন্য। ভাঙা মন্দিরের পেছনে একটা ধোঁয়াময় ছায়া জেগে উঠল। এটা অন্যরকম ছিল, না ভালো, না পুরোপুরি খারাপ। এটা ছিল মানুষের তৈরি দুঃস্বপ্নের ছায়া। সে ছায়া ফিসফিস করে বলল, আমরা নিজেরাই ডুবেছিলাম, কেউ আমাদের গ্রাস করেনি। লোভ আমাদের পাপ। তুমি কি পারবে এই ইতিহাসকে মুক্ত করতে? আমি হতবাক হয়ে দাঁড়িয়েছিলাম। কিভাবে মুক্তি দেবো এদের? আমি কিভাবে মুছবো এদের শত বছরের পাপ? ছায়া বলল, মুক্তি চাইলে সত্যি কথা শোনাতে হবে, হারানো শহরের কথা মনে রাখতে হবে, কথা তাও ভুলবে না। আমি চুপচাপ মাথা নাড়লাম, মন থেকে প্রতিজ্ঞা করলাম, হারিয়ে যাওয়া শহরের ইতিহাস আমি বলবো, মনে রাখবো। আর কেউ যদি জিজ্ঞেস করে, আমি বলবো একটা শহর নিজের হাতেই নিজের কবর রচনা করেছিল। মাটির ভিতর থেকে একটা মৃদু কম্পন উঠল। কুড়ালটা আবার ধীরে ধীরে মাটির নিচে ঢুকে গেল। ফাটলগুলো বন্ধ হয়ে এলো। আলো ছড়িয়ে পড়লো চারিদিকে। ছায়ারা মাথা নত করলো, আর মন্দিরের গা বেয়ে ছড়ে পড়লো এক অদ্ভুত আলোর ফোঁটা, যেন কারো পুরনো কান্না অবশেষে মুক্তি পেয়েছে। আমি পুকুর পাড়ে দাঁড়িয়ে অনুভব করলাম, পুরনো কানপুর শহর তার অভিশপ্ত রাত পেরিয়ে গেছে, কিন্তু স্মৃতি থেকে যাবে। কারণ কিছু স্মৃতি মুছে ফেললে তারা অভিশাপে পরিণত হয়, আর যদি মনে রাখা হয় তারা পরিণত হয় শান্তির আলোর মতো। পূর্ণিমার আকাশ তখন উজ্জ্বল, পুকুরের জল শান্ত, বাঁশঝাড়ের পাতারা ধীরে ধীরে নড়ছিল, কান্না নয়, যিনি নিঃশ্বাসের মতো কোমল। আমি জানতাম আমার দায়িত্ব এখন আরো বড়। শুধু শহরের প্রহরী নয়, আমি এখন ইতিহাসের, আত্মার, ভালোবাসার এক বই নিয়ে চলা ধারক। আর এই দায়িত্ব চিরদিন থাকবে। পুরনো কানপুরের ছায়ারা শান্ত হয়েছে, পুকুরের জল নিস্তব্ধ, মাঠের বাতাসে আর কোনো কান্নার গন্ধ নেই। কিন্তু ভিতর ভিতরে আমি অনুভব করছিলাম
কিছু একটা এখনো অসম্পূর্ণ। পুরনো শহর আমাকে এখনো পুরোপুরি মুক্ত করেনি। আমি মুক্তি পাইনি। তাদের ইতিহাসের গভীরে আরো কিছু লুকিয়ে আছে, কিছু হারানো গল্প, কিছু চাপা পড়া আর্তনাদ, যেগুলো এখনো আলো দেখেনি। আমি জানতাম আমাকে খুঁজে বের করতে হবে সেই স্মৃতি, যা সত্যিকারের মুক্তি আনবে শহরের জন্য, ছায়াদের জন্য, আমার নিজের জন্য। পুকুরের ধারে পুরনো ভাঙা রাস্তা ধরে আমি এগিয়ে চললাম। চাঁদের আলোয় মাটিতে ছড়িয়ে থাকা পুরনো পাথরের টুকরোগুলো চকচক করছিল। মাটির গায়ে তখনও আঁকা ছিল কিছু ধ্বংসপ্রাপ্ত চিহ্ন। বুঝে ওঠা কঠিন, কিন্তু স্পষ্ট অনুভব করছিলাম এখানে কেউ একটা গল্প বলতে চেয়েছিল। এক সময় একটা পুরনো ইটের ঢিবি পেলাম। মাটির ভিতর আধা ঢাকা একটা মাটির মূর্তি বেরিয়ে এলো। ভাঙা মুখ, হাতে একটা ছোট্ট প্রদীপ ধরা। আমি মূর্তিটা হাতে নিতেই পেছন থেকে একটা মৃদু বাতাস বইল, আর সেই বাতাসে ভেসে এলো এক ম্লান কণ্ঠ। স্মৃতি হারালে আমরা হারিয়ে যাই, মনে রাখো আমাদের, আমাদের গল্প বলো। আমি হাঁটু গেড়ে বসলাম। হাতের ভেতর পুরনো মাটির মূর্তিটা কাঁপছিল। কি ভয়ঙ্কর কান্না জমেছিল তার ভেতর। মনে মনে আমি বললাম, আমি ভুলবো না, আমি তোমাদের কথা বলবো, আমি তোমাদের শেষ গল্প শেষ করব। ঠিক তখন হালকা কুয়াশার মধ্যে থেকে কয়েকটা ছোট্ট ছায়া এগিয়ে এলো। শিশুদের ছায়া। তারা মাটির পাত্রে হাত রাখলো, চোখের নীরব অনুরোধ। তাদের নিঃশব্দ আবেগে বুকের ভেতর কেমন ব্যথা অনুভব করলাম। এক শিশু এগিয়ে এসে মাটিতে আঙুল দিয়ে আঁকতে শুরু করলো। পুরো ভাষা নয়, খুবই সাধারণ এক চিহ্ন। দুইটা হাত একসাথে ধরা, ভালোবাসার চিহ্ন, ভ্রাতৃত্বের চিহ্ন, ঐক্যের প্রতীক। আমি বুঝে গেলাম পুরো শহর ডুবে গিয়েছিল শুধু প্রাকৃতিক দুর্যোগে নয়, বরং নিজেদের মধ্যে বিভক্তির, লোভের, বিদ্বেষের কারণে। স্মৃতির সন্ধান শেষ হয়েছিল এখানে। হারিয়ে যাওয়া ভালোবাসা, ভ্রাতৃত্বের ছিন্ন হওয়া বন্ধন, আর সেই হারানো ব্যথাই ছায়া হয়ে আজও পুকুরের তলায় ঘুমিয়েছিল। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। হাতে সেই ভাঙা মাটির মূর্তি, আর হৃদয়ে দৃঢ় প্রতিজ্ঞা। আমি বলবো, এই হারিয়ে যাওয়া শহরের গল্প, ভুলে যাওয়া ভালোবাসার কথা, ছিন্ন হয়ে যাওয়া সম্পর্কের কান্না, আমি হব কানুপুরের জীবন্ত স্মৃতি। পেছনে তাকালাম। ভালো ছায়াগুলো মৃদু হেসে দাঁড়িয়েছিল। তাদের চোখে শান্তি, তাদের মুখে আশ্বাস। আর দূরে পুকুরের জল, সেই জল ধীরে ধীরে আলোর মতো ঝিলমিল করছিল, যেন স্বীকার করছে, ইতিহাস ভুলিনি আমরা, ভুলবো না। সেই মুহূর্তে পূর্ণিমার আকাশের এক কোণায় পড়ে থাকা মেঘ সরিয়ে চাঁদ আরো উজ্জ্বল হলো। আর আমি জানতাম আমার দায়িত্ব এখন শেষের পথে, কিন্তু গল্পের আসল মুক্তি এখনো বাকি। পুকুর পাড়ের সেই রাত ছিল ভীষণ অদ্ভুত। আকাশের তারারা যেন আরো কাছে নেমে এসেছিল। চাঁদের আলো পুকুরের জলে ঝিকমিকি করছিল। এক অদ্ভুত নীরবতার ভেতর সবকিছু অপেক্ষা করছিল এক অদ্ভুত নীরবতার ভিতর সবকিছু অপেক্ষা করছিল শেষ মুক্তির জন্য। আমি মাটির মূর্তিটা হাতে নিয়ে দাঁড়িয়েছিলাম। ভালো ছায়ার দল চারপাশে ঘিরে রেখেছিল আমাকে। তাদের চোখে ছিল একরাশ শান্তি, এক ফোঁটা আশঙ্কা, আর অসীম প্রত্যাশা। তাদের দৃষ্টিতে আমি পড়তে পারছিলাম, তারা চায় মুক্তি, সত্যিকার মুক্তি। চায় যে কেউ তাদের কথা মনে রাখবে, বলবে, বহন করে নিয়ে যাবে আগামী প্রজন্মের কাছে। পুকুরের মাঝখানে হঠাৎ করে আবার ছোট ছোট ঢেউ তৈরি হলো। জলের ভেতর থেকে উঠতে লাগলো মৃদু আলো। একটি ঘূর্ণি, যেন সময়ের দরজা খুলে যাচ্ছে। ভালো ছায়াদের একজন এগিয়ে এলো আমার দিকে। সে মৃদু কণ্ঠে বলল, মুক্তি পেতে হলে আমাদের শেষ স্মৃতিটাকে ফেরত দিতে হবে, তোমাকে সেই দায়িত্ব নিতে হবে, তুমি পারবে। আমি কোনো দ্বিধা করিনি। মাটির মূর্তিটা বুকের কাছে চেপে ধরে বললাম, আমি পারবো, আমি কথা দিচ্ছি, আমি তোমাদের হারানো স্মৃতি আবার তোমাদের ফিরিয়ে দেব, তোমাদের হারানো আলো আবার আমি জ্বালবো।
ঠিক সেই মুহূর্তে মাটির মূর্তির উপর আলোর ফোঁটা পড়ল। প্রদীপের সোনালী আলোয় মূর্তির মুখ যেন জীবন্ত হয়ে উঠল। এক ম্লান হাসি, এক গভীর শান্তি। আমি ধীরে ধীরে মূর্তিটা পুকুরের জলে স্পর্শ করলাম। জলে স্পর্শ করার সাথে সাথেই পুরো পুকুরের পানি ঝকঝকে আলোয় ভরে উঠল। এক মুহূর্তের জন্য মনে হলো পুরো হারানো শহর আবার জেগে উঠেছে। ভাঙা মন্দির, গলি, বাজার সবকিছু ফিরে এসেছে। লোকেরা হাঁটছে, হাসছে, গান গাইছে, ঠিক যেন শহরটি তার পুরনো জীবন ফিরে পেয়েছে। ছায়াগুলো একে একে আমার সামনে এসে দাঁড়ালো। তারা মাথা নত করলো, কপালে হাত ছুঁয়ে বিদায় জানালো। কোনো কথা নয়, কোনো কান্না নয়, শুধু এক অপার্থিব শান্তি। তারা ধীরে ধীরে পুকুরের আলোয় মিশে যেতে লাগলো। একটা একটা করে ছায়া মিলিয়ে গেল মাটির সাথে, জলের সাথে, বাতাসের সাথে। শেষ ছায়া চলে যাওয়ার আগে থেমে গেল আমার সামনে। তার কণ্ঠে মৃদু শব্দ, ভালোবাসাকে ভুলিস না, ভ্রাতৃত্বকে মনে রাখিস। ঘৃণা নয়, ভালোবাসাই শহর বাঁচায়। তারপর সে হালকা হেসে অদৃশ্য হয়ে গেল। পুকুরের জল আবার শান্ত হলো। বাঁশঝাড় নরম হাওয়ায় দুলতে লাগলো। পূর্ণিমার আলো আরো কোমল হয়ে চারপাশে ছড়িয়ে পড়ল। একটাও ছায়া নেই আর, শুধু স্মৃতি, শুধু ভালোবাসা। আমি হাঁটু গেড়ে বসে হাতের মাটি ছুঁয়ে থাকলাম। চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু সেটা ছিল মুক্তির অশ্রু, কান্না নয়, শান্তি। সেই রাতে আমি অনুভব করছিলাম, মুক্তি মানে কেবল শুদ্ধ হওয়া নয়, মুক্তি মানে ভালোবাসার স্মৃতিকে বাঁচিয়ে রাখা, ভুলে যাওয়া নয়, মনে রাখার মধ্যে বেঁচে থাকা। আমি কথা দিয়েছিলাম, আর সেই কথা আমি রাখবো চিরকাল। রাতের শেষে যখন ভোরের প্রথম আলো পুকুরে জলে পড়লো, আমি তখনও পুকুর পাড়ে বসেছিলাম। চোখ বন্ধ, বুক ভরা অনুভূতি, মনে ভেসে আসছিল হারানো শহরের প্রতিটি কান্না, প্রতিটি হাসি। পুকুরের উপরে ধীরে ধীরে উঠে আসছিল নরম কুয়াশা। আকাশের পূর্ব দিকে লালচে আভায় রঙিন হয়ে উঠছিল, আর আমি টের পাচ্ছিলাম পুরনো শহরে আত্মারা বিদায় নিয়েছে, তারা শান্ত হয়েছে, তারা মুক্তি পেয়েছে। আমি মাটি ছুঁয়ে চুপচাপ বললাম, তোমাদের কথা আমি মনে রাখবো, তোমাদের কথা আমি বলে যাব। কেউ যদি একদিন প্রশ্ন করে কোথায় হারিয়ে গেল কানুপুর, আমি বলবো তারা হারিয়ে যায়নি, তারা আমাদের হৃদয়ে রয়ে গেছে। পেছনে তাকালাম, গ্রামের দিকে আস্তে আস্তে আলো ছড়িয়ে পড়ছে। চিনচিনে ধোয়া ওঠা রান্নার ঘ্রাণ ভেসে আসছে বাতাসে। দূরে শিশুরা খেলা করছে, হাসির শব্দ বাতাসে মিশে আছে। এই যেন জীবনের জয়গান। সেই মুহূর্তে আমি বুঝলাম, স্মৃতি শুধু অতীতের ভার নয়, স্মৃতি ভবিষ্যতের শক্তি। যদি আমরা ভালোবাসা, ভ্রাতৃত্ব আর ইতিহাসের কথা মনে রাখি, তবে কোনো শহর, কোনো মানুষ, কোনো স্বপ্ন আসলেই হারিয়ে যায় না। ওরা থেকে যায় হাওয়ায়, মাটিতে, নদীতে, শিশুর চোখের হাসিতে। আমি পুকুর পাড় থেকে ধীরে ধীরে হাঁটতে শুরু করলাম। পেছনে পড়ে রইল শান্ত, জাগ্রত কানুপুরের স্মৃতি। আর আমার মনে রইল এক অমলিন শপথ, হারানো শহরের গল্প বলবো, হারানো শহরের কান্না মনে রাখবো, আর ভবিষ্যতের মানুষদের শেখাবো, ভালোবাসা ছাড়া শহর বাঁচে না, ভালোবাসা ছাড়া মানুষ টিকে থাকে না। পূর্ণিমার সেই রাত শেষ হয়েছে, কিন্তু আমার ভেতরে জ্বলতে থাকা আলো, আমার হাতের মাটির ছোঁয়া আজীবন জাগবে, জেগে থাকবে চিরকাল।